আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের শুরুতে আমাদের একটা জেলখানা দেখানো হয়, যে জেলখানাটা সমুদ্রের মাঝে একটা নির্জন দ্বীপে অবস্থিত ছিল। এই জেলখানার ভেতরে আজকে কিছু নতুন কয়েদিদেরকে আনা হচ্ছে, যাদের মাঝে একজন ছিল অ্যাডমন্ড। সে জেলখানার ওয়ার্ডেনকে দেখার সাথে সাথে অ্যাডমন্ড বলে, স্যার আমাকে সাহায্য করুন, আমি কিছুই করিনি, আমাকে ভুল অভিযোগে এখানে পাঠানো হয়েছে। জবাবে ওয়ার্ডেন শান্তভাবে বলে, আমি জানি যদি তুমি সত্যিই কিছু করতে তাহলে দেশের মধ্যেই কোনো জেলখানাতে তোমাকে রাখা হতো। এখানে এত দূরে শুধু তাদেরকে আনা হয় যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এরপর ওয়ার্ডেন অ্যাডমন্ডকে প্রচণ্ড মারধর করে আর তাকে একটা ছোট্ট ঘরে বন্দি করে দেয়, যেখানে একটা কাঠের দরজা আর ছোট্ট একটা জানালা ছিল। এরপর ধীরে ধীরে সময় কেটে যেতে থাকে, আর একাকী ঘরে বন্দি থেকে অ্যাডমন্ড প্রচুর কষ্টে নিজের দিনগুলো কাটাতে থাকে। সে দেয়ালে লিখে রেখেছিল, হে ঈশ্বর, আমাকে ন্যায় বিচার দাও। কিন্তু ধীরে ধীরে কারাগারে কাটানো 12 বছরে তার ঈশ্বরের প্রতিও বিশ্বাস হারিয়ে যেতে থাকে। তার মনে হতে থাকে যে সে হয়তো বাকি জীবনটা এখানেই বন্দি পড়ে থাকবে। কিন্তু একদিন হঠাৎ করে তার কক্ষের মাটির নিচ থেকে কিছু একটা উঠে আসতে থাকে। আর এই অদ্ভুত ঘটনাটা দেখে অ্যাডমন্ড স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রথমে সে প্রচণ্ড ভয় পেলেও কিছুক্ষণ পর সে দেখতে পায় যে মাটির নিচ থেকে একজন মানুষ বেরিয়ে আসছে। এই মানুষটার নাম ছিল অ্যাবে। সে নিচতলার একজন বন্দী ছিল। গত 5 বছর ধরে সে একটা সুড়ঙ্গ খুঁড়ছিল। ভাগ্যের নির্মম পরিহাস এমনটাই ছিল যে সেই সুড়ঙ্গ সরাসরি অ্যাডমন্ডের ঘরে এসে পৌঁছায়, যেন এটা ঈশ্বরের কোনো সংকেত ছিল। অ্যাবের আগমনে অ্যাডমন্ড একজন সঙ্গী পেয়ে যায়, যার সঙ্গে সে এখন অন্তত একটু কথা বলতে পারবে। কারণ এত দিন একা একা বন্দি থেকে অ্যাডমন্ড পাগলের মতো হয়ে যাচ্ছিল। এরপর অ্যাবে খুবই এক্সাইটেড হয়ে অ্যাডমন্ডকে নিজের কক্ষে ডেকে আনে। এদিকে অ্যাডমন্ড এটা ভেবেই খুশি ছিল যে এখন থেকে তার অন্তত আর দেয়ালে দাগ কেটে সময় কাটাতে হবে না। কিন্তু যখনই সে অ্যাবের ঘরে ঢোকে তখন সে অবাক হয়ে যায়, কারণ অ্যাবের ঘর অন্য সব বন্দীদের মতো ছিলই না, বরং এই ঘরটাকে ছোটোখাটো কোনো ভালো হোটেলের ঘরের মতোই বলা যায়। এখানে বসবার জন্য চেয়ার ছিল আর শেলফে রাখা ছিল অসংখ্য বই। অ্যাবে অ্যাডমন্ডকে কথা দেয় যদি সে তাকে সুড়ঙ্গ খোঁড়ার কাজে সাহায্য করে তাহলে বাকি সময়টাতে তাকে সে বই পড়ে শোনাবে, বই পড়া শেখাবে। তো যাই হোক, অ্যাডমন্ডের কাছে এমনিতেও করার মতো তো কোনো কাজ ছিল না, তাই সে সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর তারা সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তারা পাহারাদারের পায়ের আওয়াজ শুনতে পায়। ভয় পেয়ে অ্যাডমন্ড দ্রুত নিজের ঘরের দিকে ছুটে চলে যায় এবং সে দ্রুত ময়লার ঝুড়িটা ঠিকঠাক করে ফেলে, কারণ পাহারাদার যে কোনো মুহূর্তে তার ফ্লোরে চলে আসতে পারে। আসলে এই কারাগারে কয়েদিদের জন্য সেই দরজাটার নিচের অংশ দিনে মাত্র 2 বার খোলা হয়, একবার এই ঘরের ময়লাগুলো পরিষ্কার করার জন্য আর একবার সন্ধ্যায় খাবার দেবার জন্য। এর বাইরে পুরো দিনের বাকি সময় তারা নিশ্চিন্তে সুড়ঙ্গ খুঁড়তে পারবে, ধরা পড়ার কোনো ভয় থাকবে না তাদের কাছে। এরপর অ্যাবে নিজের চুলের একটা ছোট্ট অংশ কেটে নেয় এবং তারপর পাথর দিয়ে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে সেই চুলে আগুন জ্বালায় এবং তারপর সেটার মাধ্যমে মোমবাতি জ্বালায়। এরপর দুজনেই কোনো রকমে সেই সুড়ঙ্গে ঢুকে খোঁড়াখুড়ির কাজ শুরু করে দেয়। নিচে জায়গা খুবই কম থাকার কারণে কাজটা মোটেও সহজ ছিল না। অ্যাবের ধারণা ছিল যদি তারা এই গতিতেই খুঁড়তে থাকে তাহলে মাটির উপরে বের হতে কমপক্ষে আরও 3 বছর সময় লাগবে। এভাবে একদিন বিশ্রাম নেবার সময় অ্যাডমন্ড অ্যাবের একটা বই থেকে জানতে পারে যে অ্যাবে একসময় দক্ষ তলোয়ারবাজ সৈনিক ছিল। এটা জানার পরে অ্যাডমন্ড জেদ ধরে বসে যদি অ্যাবে তাকে তলোয়ার চালানো না শেখায় তাহলে সে আর সুড়ঙ্গ খোঁজার কাজে তাকে সাহায্য করবে না। অ্যাডমন্ডের জীবনে এখন শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল, তার শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া, যারা তাকে ষড়যন্ত্র করে এখানে ঢুকিয়ে দিয়েছিল। অ্যাডমন্ডের এই কথাগুলো শুনে অ্যাবে রাজি হয়ে যায় আর তাকে যুদ্ধ করার বিভিন্ন কৌশল শেখাতে শুরু করে। অ্যাবে বুঝতে পারে যে আসলে দ্রুত গতি একজন যোদ্ধার সবথেকে বড় শক্তি। সে অ্যাডমন্ডকে শেখানোর জন্য তার ঘরের ছাদ থেকে টুপটুপ করে পড়া পানির ফোঁটার ব্যবহার করে। সে এত দ্রুত সেই ফোঁটার ভেতর দিয়ে হাত চালিয়ে দেয় যে তার হাত একেবারেই ভেজে না। তখন সে অ্যাডমন্ডকে বলে যে যেদিন তোমার হাত এত দ্রুত চলবে যে পানির ফোঁটাও তোমাকে ভেজাতে পারবে না, সেদিনই তুমি একজন দক্ষ যোদ্ধা হয়ে উঠবে। এরপর অ্যাবে আবারও সুড়ঙ্গ খোঁড়ার কাজে মনোযোগ দেয় আর এদিকে অ্যাডমন্ড তার অনুশীলন চালিয়ে যেতে থাকে।
কয়েকদিন পরে অ্যাবে দরজার কাঠের ফালি ভেঙে একটা কৃত্রিম তলোয়ার তৈরি করে ফেলে আর এডমন্ডকে ভালোভাবে তলোয়ার চালানোর কৌশল শেখাতে শুরু করে। যখন তার তলোয়ারের প্রশিক্ষণ শেষ হতো তখন এডমন্ড পড়াশোনায় মনোযোগ দিত। এখন তার পুরো দিন কেটে যেত সুরঙ্গ খোঁড়া, তলোয়ারবাজির অনুশীলন করা আর বই পড়াতে। আপনাদের জানাতে চাই দিন ইসলামিক অ্যাপ সম্পর্কে। আমার ব্যবহার করা সেরা ইসলামিক অ্যাপ এইটা। এখানে নামাজ রোজার সময়সূচি, পাশাপাশি কুরআন, হাদিস, তাসবিহ, কেবলা কোন দিকে, এই সব কিছু আছে। শুধু তাই নয়, আপনি এখানে জাকাত ক্যালকুলেটর, আশেপাশে মসজিদ কোথায় আছে তার ম্যাপও পেয়ে যাবেন। এছাড়াও তাদের বুক লাইব্রেরিতে রয়েছে শত শত বাংলা, ইংরেজি, ইসলামিক বই যা আপনি সম্পূর্ণ ফ্রিতেই পড়তে পারবেন। আপনার ঈমান শক্ত করার জন্য ডেইলি হাদিস পেয়ে যাবেন। আরও পাবেন অ্যাপের মাঝেই একটা কমিউনিটি যেখানে আপনারা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে এবং জানাতে পারবেন। আমি নিজে এই অ্যাপ ব্যবহার করি আর আশা করি রমজান উপলক্ষে এই একটা অ্যাপ হবে আপনার জন্য উপহারস্বরূপ। তাহলে আর দেরি না করে ডেসক্রিপশন এবং পিন কমেন্টের লিঙ্ক থেকে এক্ষুনি ডাউনলোড করে নিন দিন ইসলামিক অ্যাপ। কয়েক মাস পরে এডমন্ডের তলোয়ার চালানোর দক্ষতায় বেশ উন্নতি হয় আর এখন অ্যাবে স্পষ্টভাবে বুঝতে পারে যে এডমন্ড আসলে তার চেয়েও ভালো তলোয়ারবাজ হয়ে উঠেছে। এক সন্ধেবেলায় তাদের কথাবার্তার সময় এডমন্ড জানতে পারে যে অ্যাবে একসময় স্টেভিয়া নামের এক ধনী পরিবারের জন্য কাজ করত। তার মালিক প্রচুর ধন সম্পদ অর্জন করেছিল আর সেগুলো তিনি লুকিয়ে রেখেছিল। আর এখন নেপোলিয়ন অ্যাবেকে সেই গুপ্তধনের তথ্য বের করার জন্য কারাগারে বন্দি করে রেখেছে। এডমন্ড এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়, কারণ তাকেও নেপোলিয়নের বিশ্বাসঘাতকতার কারণে এখানে বন্দি থাকতে হচ্ছে। প্রতিদিন তারা সুড়ঙ্গ খুঁড়ে মুক্ত দুনিয়ার আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। একদিন তারা সুড়ঙ্গের মাটির মধ্যে একটা গাছের শেকড় দেখতে পায়, যা দেখে অ্যাবে অনুমান করতে পারে যে তারা মুক্তির খুবই কাছাকাছি চলে এসেছে। এই কথা শুনে দুজনেই দারুণ উচ্ছ্বসিত হয়ে পড়ে, কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করেই সুড়ঙ্গ ভয়ানকভাবে কাঁপতে শুরু করে আর বিকট শব্দের সঙ্গে প্রচুর পাথর এবং মাটি তাদের উপরে ভেঙে পড়ে, যার নিচে বেচারা অ্যাবে আটকা পড়ে যায়। আর ভয় পেয়ে এডমন্ড দ্রুত পাথর থেকে তাকে বের করে আনে। আসলে তারা ভুল পথে খনন করছিল, তাই ভুল করে উপরের কোনো খাদ্য সংরক্ষণের বক্সও নিচে পড়ে গিয়েছিল। তবে এইসব কিছুর মধ্যে একটা ভারী পাথর অ্যাবের বুকের উপরে পড়ায় সে মারাত্মকভাবে আহত হয়ে যায়। তার ফুসফুসে গুরুতর আঘাত লাগার কারণে সে এখন যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তবে মারা যাবার আগে শেষ মুহূর্তে অ্যাবে খুবই দুর্বল কণ্ঠে এডমন্ডকে জানায় যে তার ঘরের একটা পাথরের নিচে একটা বই রয়েছে আর সেই বইয়ের নিচে কিছু একটা লুকিয়ে রাখা হয়েছে। এডমন্ড দ্রুত সেখানে গিয়ে যা পায় তা দেখে সে তো অবাক হয়ে যায়, কারণ এটা ছিল সেই গুপ্তধনের মানচিত্র, যার কারণে অ্যাবেকে এখানে বন্দি রাখা হয়েছিল। অ্যাবে তাকে দিয়ে প্রতিশ্রুতি করায় যে এই সম্পদগুলো সে কেবলমাত্র ভালো কাজের জন্য ব্যবহার করবে আর যত দূর সম্ভব সে অন্যায় কাজ থেকে দূরে থাকবে। এডমন্ড তাকে প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ, আমি এমনটাই করব। আর এই ঘটনার কিছুক্ষণ পরেই অ্যাবে সেখানে মারা যায়। এডমন্ড বেচারার চোখে পানি এসে যায়, কারণ সে বুঝতে পারে যে সে আবারও একা হয়ে গেছে। ঠিক তখনই একজন পাহারাদার তার কক্ষের দরজার সামনে খাবার নিয়ে চলে আসে। এডমন্ড দ্রুত দেয়ালের পেছনে লুকিয়ে পড়ে। পাহারাদার বেশ কয়েকবার ডাকাডাকি করলেও কোনো উত্তর পায় না। তখন সে কক্ষের ভেতরে ঢুকে অ্যাবের মৃতদেহ দেখে ভয় পেয়ে যায় আর দ্রুত তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে চলে যায়। এই সুযোগে এডমন্ড দ্রুত সুড়ঙ্গের ভেতরে ঢুকে সেই প্রবেশ পথ বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পাহারাদারেরা তাদের সহকর্মীদেরকে নিয়ে চলে আসে আর অ্যাবের মৃতদেহ একটা ব্যাগে ভরে নেয়। আর এদিকে এডমন্ড তো সুড়ঙ্গের ভেতরে লুকিয়ে তাদের চলে যাওয়ার অপেক্ষা করছিল। তো ফাইনালি পাহারাদারেরা চলে গেলে সে নিঃশব্দে তার কক্ষে ফিরে আসে আর অ্যাবের নিথর দেহের দিকে তাকিয়ে থাকে। মৃতদেহ দেখে এডমন্ডের মাথায় একটা পরিকল্পনা চলে আসে আর সে দ্রুত অ্যাবের মৃতদেহের জায়গায় নিজে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ওয়ার্ডেন তার লোকজনদেরকে নিয়ে এই লাশ নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু যেহেতু এই কারাগারটা নির্জন একটা দ্বীপে অবস্থিত ছিল তাই তারা সিদ্ধান্ত নেয় মৃতদেহটাকে সমুদ্রে ফেলে দেয়াই ভালো হবে। ঠিক তখনই একজন পাহারাদার খাবার নিয়ে এডমন্ডের কক্ষে চলে যায়, কিন্তু অনেকবার দরজাতে নক করার পরেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় সে পাহারাদার সন্দেহ করতে থাকে। আর সে দরজা খুললে দেখতে পায় যে ভেতরে এডমন্ড নেই, বরং অ্যাবের মৃতদেহ পড়ে আছে। ভয় পেয়ে পাহারাদার চিৎকার করতে করতে ওয়ার্ডেনকে খবর দিতে চলে যায়। এদিকে ওয়ার্ডেন দ্রুত সেই লাশটাকে সমুদ্রে ফেলতে চাচ্ছিল, কিন্তু বাইরে প্রবল ঝড়ো হাওয়া বইছিল, যার ফলে ঠিকঠাক মতো কিছু শোনাও যাচ্ছিল না। এদিকে ওয়ার্ডেন পাহারাদারের কথাটা বোঝার চেষ্টা করছিল,
কিন্তু ঠিক তখনই এডমন্ড হঠাৎ বেরিয়ে এসে ওয়ার্ডেনের চাবিগুলো চুরি করে নেয়। তবে ধাক্কাধাক্কির ফলে ওয়ার্ডেন সহ এডমন্ড দুজনেই সোজা সমুদ্রে পড়ে যায়। আর পানিতে পড়ে এডমন্ড সেই চাবিগুলো ব্যবহার করে দ্রুত নিজের হাত খুলে ফেলে। তারপর সাঁতরে উপরে উঠে এসে পেছনে তাকিয়ে ওয়ার্ডেনের দিকে দেখে বছরের পর বছর ধরে জমে থাকা রাগ তার মধ্যে ফুঁসছিল। তাই সে নির্মমভাবে ওয়ার্ডেনকে পানির নিচে চেপে ধরে ডুবিয়ে হত্যা করে। এরপর সে আর একবারও পেছনে না তাকিয়ে সমুদ্রের মাঝে বহু দূর পর্যন্ত সাঁতার কেটে এগিয়ে যেতে থাকে। পরের দিন সকালে এডমন্ড যখন জ্ঞান ফিরে পায়, সে দেখতে পায় যে সে একটা দ্বীপে পড়ে আছে। সে কিভাবে এখানে পৌঁছেছে সেটাও সে বুঝতে পারছিল না। সে তো প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল, কিন্তু তখনও সে পুরোপুরিভাবে মুক্ত ছিল না, কারণ কিছুটা দূরেই একদল জলদস্যু তাকে বসে বসে এতক্ষণ পর্যবেক্ষণ করছিল। এডমন্ড মনে করে যে এবার হয়তো তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, কিন্তু জলদস্যুদের নেতা লুইজি তাকে জীবিত থাকার একটা সুযোগ দিয়ে দেয়। সে বলে যদি এডমন্ড তাদের বিশ্বাসঘাতক সঙ্গী জ্যাকবের সঙ্গে লড়াই করে জিতে যায়, তাহলে এডমন্ডকে জীবিত ছেড়ে দেয়া হবে। আর এমনিতেও জ্যাকবকে বেঁচে রাখার ইচ্ছে তাদের ছিল না, কিন্তু জ্যাকব জিতে গেলে এডমন্ডকে মেরে ফেলা হবে। তো যাই হোক, প্রাণ বাঁচানোর জন্য শীঘ্রই এডমন্ড জ্যাকবের সাথে লড়াই শুরু করে দেয়। এদিকে জ্যাকব ছিল একজন দুর্ধর্ষ তলোয়ারবাজ, কিন্তু এডমন্ড যেই কৌশল অ্যাবের কাছ থেকে শিখেছিল তা ছিল সত্যি অসাধারণ। সুযোগ পেয়ে এডমন্ড দ্রুত আঘাত করে আর জ্যাকবকে মাটিতে ফেলে দেয়, কিন্তু সে তাকে হত্যা না করে লুইজেকে বলে যে আমরা দুজনেই তোমার জন্য কাজ করতে পারি। ভেবে দেখো, আমাদের মতো দক্ষ লোক পাওয়া কিন্তু সহজ নয়। অযথা তুমি কেন আমাদেরকে হত্যা করবে? এডমন্ডের বুদ্ধিমত্তা আর দয়ার মনোভাব দেখে লুইজি অনেক খুশি হয়ে যায় আর তাদের দুজনকে জীবিত রেখে দেয়। এরপর জাহাজে উঠে এডমন্ড ক্যাপ্টেনকে তার জীবনের পুরো গল্প শোনায়। ক্যাপ্টেন তার গল্প শুনে অনেক ইমোশনাল হয়ে যায় এবং তাকে মুক্ত করে দেয়, যাতে করে সে নিজের প্রতিশোধ নিতে পারে। এডমন্ডের প্রতি কৃতজ্ঞ হয়ে জ্যাকবও প্রতিজ্ঞা করে যে সে চিরকাল তার অনুগত হয়ে থাকবে, কারণ সে তার জীবন বাঁচিয়েছে। এরপর এডমন্ড এবং জ্যাকব দুজনেই শহরে ফিরে আসে আর এডমন্ড এখানে জ্যাকবকে একটা নৌকার ব্যবস্থা করতে বলে আর সে চলে যায় নিজের পার্সোনাল কিছু কাজ করার জন্য। এরপর সেদিন রাতে এডমন্ড চুপি চুপি তার পুরনো মালিকের বাড়িতে চলে যায়, কিন্তু সে দেখতে পায় যে সেখানে সব কিছু বদলে গেছে। তার মালিক তো তাকে চিনতেও পারে না। আর তখন সে জানতে পারে যে তার জেলে যাওয়ার শোকে তার বাবা মারা গেছে। এই খবরে এডমন্ড ভীষণভাবে মুষড়ে পড়ে, কিন্তু সবচেয়ে বড় আঘাত তখন আসে যখন সে জানতে পারে যে তার পুরনো বন্ধু মন্টেগানি তাকে ফাঁসিয়েছিল এবং সেই বন্ধুই তার হবু স্ত্রীকে বিয়ে করে নিয়েছে। তো যাই হোক, এখন পরদিন সকালে এডমন্ড এবং জ্যাকব সেই দ্বীপে চলে যায় যেখানে সেই গুপ্তধন লুকিয়ে রাখা ছিল। তারা দুজন মিলে দ্বীপের প্রতিটা অংশ খুঁজেও কোনো কিছুই পায় না। তখন এডমন্ডের মনে হয় হয়তো সেই গুপ্তধন পানির নিচে লুকিয়ে রাখা হয়েছে। সে ওই মানচিত্রে দেখানো জায়গাটার কাছে একটা গোপন পুকুরে ডুব দেয় আর সেখানে অনেক পুরনো কিছু সিন্দুক দেখতে পায়। যখন সে একটা সিন্দুক খোলে, তখন ঝলমলে সোনার অসংখ্য ধনসম্পদ তার চোখে পড়ে। এইসব কিছু দেখে জ্যাকব আনন্দে আত্মহারা হয়ে যত দ্রুত সম্ভব যত বেশি সোনা তার নৌকাতে তোলা যায় সে সবটুকু তুলে ফেলে। তবে এখানে গুপ্তধন এত বেশি ছিল যে এই সবগুলো নেবার জন্য তাদের একটা বড় জাহাজের দরকার ছিল। কিন্তু এত সব কিছু পাবার পরেও এডমন্ডের মনে আনন্দের চেয়েও প্রতিশোধের আগুন বেশি জ্বলছিল। সে সিদ্ধান্ত নেয় যে এই সম্পদগুলো শুধু একটা কাজে ব্যবহার করা হবে, আর তা হলো তার প্রতিশোধের পথ তৈরি করতে। তাই প্রথমে সে একটা বিশাল প্রাসাদ কিনে ফেলে আর তারপর নিজেকে ফ্রান্সের এক নতুন ধনী ব্যক্তি হিসেবে সমাজের সামনে উপস্থাপন করে। এরপর সে এই শহরে থাকা বাকি যত ধনী মানুষেরা ছিল তাদের সবাইকে নিজের রাজকীয় প্রাসাদে একটা পার্টিতে আমন্ত্রণ জানায়। সে খুব দ্রুতই তার আয়োজিত এত সুন্দর পার্টি আর রাজকীয় জীবনধারার জন্য সবার মাঝে জনপ্রিয় হয়ে যায়। এখন ধনী ব্যক্তিরা এডমন্ডের প্রতি অনেক আগ্রহী হয়েছিল, কিন্তু আসলে এডমন্ড এই সব কিছু করেছিল শুধুমাত্র তার প্রতারক বন্ধু মন্টেগোর দৃষ্টি আকর্ষণ করার জন্য। তবে মন্টেগো কোনো কথা না বলেই সেদিন পার্টি থেকে বেরিয়ে চলে যায়। এদিকে এডমন্ডের পুরনো প্রেমিকা মার্সেডেজ মন্টেগোকে বিয়ে করলেও সে একদমই খুশি ছিল না, কারণ মন্টেগো কোনো ভালো মানুষ ছিলই না। সে সকল টাকা এলোমেলোভাবে উড়িয়ে দিয়ে এখন রীতিমতো পথের ফকির হয়ে গিয়েছিল। মন্টেগোর অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ব্যাংকের লোনও শোধ করতে পারছিল না, আর তার উপরে আবার এডমন্ড এমন কিছু পরিকল্পনা করেছিল যার কারণে বাইরের কোনো সোর্স থেকে মন্টেগোর টাকাও পাচ্ছিল না। এভাবে চলতে চলতে একদিন জ্যাকব এডমন্ডকে খবর দেয় যে তার বন্ধু মন্টেগোর একটা ছেলেও রয়েছে, ওর নাম হলো অ্যালবার্ট।
এই খবর পেয়ে এডমন্ড তার এক সুন্দরী নারী সহযোগী এবং জলদস্যু বন্ধুদেরকে নিয়ে অ্যালবার্টকে ভুয়া অপহরণের পরিকল্পনা করে। আর অ্যালবার্টের কিডন্যাপিং সফল হবার পরে এখন এডমন্ড নিজেই হিরো হয়ে গিয়ে অ্যালবার্টকে তার নিজের বন্ধুদের কাছ থেকেই বাঁচিয়ে আনে। এতে করে অ্যালবার্ট তাকে অনেক কৃতজ্ঞতা জানায় আর অনুরোধ করে, আমার জন্মদিনের পার্টিতে আপনাকে অবশ্যই আসতে হবে। কিন্তু সে তো জানতো না যে এডমন্ড নিজেই তাকে কিডন্যাপ করিয়ে নিজেই তাকে বাঁচিয়েছে। তো যাই হোক, এডমন্ড প্রথম কিছুটা অনীহা দেখানোর অভিনয় করলেও শেষমেশ রাজি হয়ে যায়। এদিকে অ্যালবার্টের জন্মদিনের পার্টিতে সে তার বাবা মন্টেগোর সঙ্গে এডমন্ডের পরিচয় করিয়ে দেয়। 13 বছর পরে তারা আবারও মুখোমুখি হয়। তবে এডমন্ডের চেহারা এতটাই বদলে গিয়েছিল যে মন্টেগো তাকে চিনতেই পারেনি। কিন্তু সেখানে মার্সিডিজ আসার সাথে সাথে এডমন্ডকে দেখে তার মনে সন্দেহ হতে থাকে, কিন্তু তবুও সে চিনতে পারে না। তো যাই হোক, আজকে সবাই যখন একসাথে খাওয়া দাওয়া করছিল তখনই এডমন্ড নিজের চুল অদ্ভুতভাবে পেঁচাচ্ছিল, যেটা দূর থেকে দেখে মার্সিডিজ বুঝতে পারে যে এই লোকটা নিশ্চয়ই এডমন্ডই হবে, কারণ এভাবে চুল পেঁচানোটা এডমন্ডের একটা পুরনো অভ্যাস ছিল। তো এখানে কথোপকথনের মধ্যে এডমন্ড তার বন্ধু মন্টেগোকে নিজের ব্যাপারে অনেক বেশি বাড়িয়ে বলতে থাকে, যেমন আমি সোনার ব্যবসা করি, আমার কাছে অনেক সোনা রয়েছে, এমনকি আগামীকাল জাহাজে করে 100 কেজি সোনা এই শহরে আমি নিয়ে আসবো। কারণ সে খুব ভালোভাবেই জানতো মন্টেগোর এখন অনেক টাকার দরকার, আর এখানে তার সোনাগুলো খালাস করার দায়িত্ব সে উইলফোর্ড নামের একজন লোককে দিয়ে দেয়। এই লোকটা ছিল একজন দুর্নীতিগ্রস্ত নেতা, যে কিনা এই এলাকার সকল পুলিশদেরকে কন্ট্রোল করত। এদিকে এডমন্ডের এইসব কথাবার্তা শুনে উইলফোর্ড আবার মন্টেগোর সাথে বসে একটা প্ল্যান বানায়। তারা সিদ্ধান্ত নেয় যে আগামীকাল এডমন্ডের সোনাগুলো এই শহরে ঢোকার সাথে সাথে তারা সবগুলো চুরি করে নেবে। মন্টেগো তখন বলে যে এই কাজে সাহায্য করতে পারে এমন একজন লোক তার চেনা জানা রয়েছে। আসলে এডমন্ডকে কারাগারে পাঠানোর পেছনে এই তিনজনেরই হাত ছিল, আর এখন এডমন্ড ইচ্ছে করেই তাদেরকে একত্রিত করেছিল। এদিকে পার্টি শেষ হয়ে যাবার পরে মার্সিডিজ চুপি চুপি এডমন্ডের ঘোড়া গাড়িতে গিয়ে বসে এবং সে এডমন্ডকে দেখেই তাকে বলতে থাকে যে মন্টেগো আমাকে বলেছিল যে তোমাকে নাকি ফাঁসি দেয়া হয়ে গেছে। এই কথা শুনে এডমন্ড অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে তার গার্লফ্রেন্ড তার আসল পরিচয় জানতে পেরে গেছে। এডমন্ড প্রচণ্ড টেনশনে পড়ে গিয়েছিল যে এই সত্যিটা এখন হয়তো তার বদলা নেবার এই প্ল্যানটাকে ধ্বংস করে দিতে পারে। তাই সে দ্রুত এখান থেকে মার্সিডিজকে চলে যেতে বলে। তো সেদিন রাতে আবার মন্টেগোর ঠিক করা সেই লোকটা এডমন্ডের জাহাজ থেকে সোনাগুলো চুরি করে নেয়। সে তো ভেবেছিল যে ব্যাস অনেক সহজেই সোনাগুলো চুরি করা গেল, কিন্তু সে তো আর জানতো না যে এই সব কিছু আসলে এডমন্ডের প্ল্যান ছিল। তো যাই হোক, তখনই সেখানে পুলিশেরা এসে সেই লোকটাকে গ্রেফতার করে নেয়। আর ফাইনালি এডমন্ড সেই লোকটার সামনে এসে তাকে মারতে মারতে গলায় দড়ি দিয়ে তাকে শেষবারের মতো বলে, আমি এডমন্ড। অন্ততপক্ষে সেই লোকটা মারা যাবার আগে এটা জানতে পারে যে সে আসলে কোন পাপের জন্য এই শাস্তিটা পেল। এটা বলে এডমন্ড সেই লোকটাকে মেরে ফেলে। আর এখন তার পরবর্তী টার্গেট ছিল সেই নেতা উইলফোর্ড। আসলে বহু বছর আগে এই ম্যাজিস্ট্রেট তথা এই নেতাই নেপোলিয়নের একটা চিঠির অজুহাতে এডমন্ডকে ফাঁসিয়েছিল। উইলফোর্ডের বাবা নিজেই নেপোলিয়নের সমর্থক ছিল, কিন্তু ক্ষমতার লোভে উইলফোর্ড নিজের বাবাকেই খুন করে আর দোষ চাপায় এডমন্ডের ঘাড়ে, আর এই জন্যই এডমন্ডকে জেলে যেতে হয়েছিল। কিন্তু এবার এডমন্ড তার বুদ্ধিমত্তার মাধ্যমে সেই ম্যাজিস্ট্রেট উইলফোর্ডের কাছ থেকে তার পুরো সত্য কথাগুলো স্বীকার করিয়ে নেয়। উইলফোর্ড তো নিজের প্রতি খুবই আত্মবিশ্বাসী ছিল যে এডমন্ড তার কথা কখনোই প্রমাণ করতে পারবে না, তাই সে অকপটে সবকিছু বলে দিয়েছিল। কিন্তু সে জানতো না যে পুলিশ অফিসারেরা আগে থেকেই সেই ঘরের মধ্যে লুকিয়েছিল আর তারা তার পুরো স্বীকারোক্তি শুনে ফেলেছিল। এরপর পুলিশেরা উইলফোর্ডকেও গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে যাওয়া মন্টেগো তখন পালানোর প্রস্তুতি নিচ্ছিল। সে মার্সিডিজকে তার সাথে যেতে বলে, কিন্তু মার্সিডিজ এবার আর তার সাথে যেতে রাজি হয় না। এরই সাথে সাথে মার্সিডিজ তাকে এটাও জানায় যে অ্যালবার্ট নামের যে ছেলেটা তাদের রয়েছে সেটা আসলে এডমন্ড এবং তার ছেলে, সে মন্টেগোর ছেলে নয়। আসলে এডমন্ডকে যখন গ্রেফতার করা হয় তখন সে গর্ভবতী ছিল, আর সে নিজের মান সম্মান বাঁচানোর জন্য মন্টেগোকে বিয়ে করেছিল। এই কথাগুলো শুনে মন্টেগোর মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। সে রেগে মেগে সবকিছু ভাঙচুর করতে থাকে, কিন্তু রাগ করে তো কোনো লাভ হতো না। তাই সে কোনো রকমে এখান থেকে পালিয়ে একটা পুরনো দুর্গের ভেতরে চলে যায়, যেখানে সে তার সারা জীবনের চুরি করা বেশ কিছু সম্পদ একত্রিত করে রেখে দিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সে সবগুলো সিন্দুক খুললে দেখতে পায় সেখানে কোনো সোনা দানা নেই, বরং সেখানে কেউ
ধুলো ভরে রেখে গিয়েছে। এইসব কিছু দেখে মন্টেগো যখন পাগল প্রায় হয়ে গিয়েছিল তখনই তার সামনে এডমন্ড চলে আসে আর সে নিজের পরিচয় তাকে জানিয়ে দেয়। এরপর রেগেমেগে মন্টেগো এডমন্ডকে মারার জন্য তার সাথে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে শুরু করে। কিন্তু এডমন্ডের সাথে মারামারি করা তো আর এত সহজ ছিল না, কারণ সে জেলখানা থেকে ভয়ঙ্কর প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে গিয়েছিল। আর এখন এডমন্ড মারতে মারতে মন্টেগোকে যখন প্রায় মেরেই ফেলেছিল তখনই সেখানে তার ছেলে অ্যালবার্ট চলে আসে আর সে এডমন্ডকে দূরে সরিয়ে দিয়ে বলে যে আমি আমার বাবাকে এভাবে মরতে দিতে পারবো না। এই কথা শুনে এডমন্ড কিছুটা দূরে সরে গেলে এই সুযোগে আবার মন্টেগো এডমন্ডকে মারার জন্য তার বন্দুকে গুলি ঢুকাতে থাকে। আর তখনই সেখানে মার্সিডিজও পৌঁছে যায় আর সে তার ছেলে অ্যালবার্টকে সবকিছু বুঝিয়ে বলে যে মন্টেগো নয় বরং এডমন্ডই তার আসল বাবা। এই কথাগুলো শুনে ছেলেটার মাথায় তো রীতিমতো আকাশ ভেঙে পড়ে। এইসব কিছুর মধ্যেই সুযোগ বুঝে মন্টেগো এডমন্ডের দিকে বন্দুক তাক করে ধরে, কিন্তু সেখানে এডমন্ডের সাথে তার বন্ধু জ্যাকব ছিল যে কিনা একটা ছুরির আঘাতে সেই বন্দুকের নল ঘুরিয়ে দেয়। কিন্তু তখনই ফায়ার হয়ে সেই বুলেটটা গিয়ে সোজা মার্সিডিজের কাঁধে লেগে যায়। এই সব কিছু দৌড়াদৌড়ির মধ্যে সেখান থেকে দ্রুত মন্টেগো পালিয়ে চলে যায়, কিন্তু পালাতে থাকা মন্টেগোকে ধরার জন্য তার সামনে এডমন্ড চলে আসে। তাদের দুজনের মাঝে আবারও ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। আর এই লড়াইয়ের মাঝে এক পর্যায়ে এডমন্ড তো হেরেই যেতে বসেছিল, কিন্তু ফাইনালি সে নিজের দক্ষতা আর তীব্রতার মাধ্যমে মন্টেগোকে সেখানেই মেরে ফেলতে সক্ষম হয়। আর ফাইনালি মন্টেগোকে খতম করার পরে এডমন্ডের মনের সেই প্রতিশোধের আগুনটা নিভে যায়। আর এখন সে তার পুরনো প্রেমিকা মার্সিডিসকে বিয়ে করে নেয় আর তার সন্তান অ্যালবার্টকে স্বীকৃতি দেয়। আর ফাইনালি তারা সবাই মিলে চলে যায় সেই জেলখানার এলাকাতে যেখানে সে 13 বছর ধরে বন্দী ছিল। সেখানে গিয়ে সে নিজের গুরু অ্যাবেকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আর এই সম্পূর্ণ এলাকাটাই কিনে নেয়, যাতে করে আর কোনো নিরপরাধ লোককে তার মতো কষ্ট করে সাজা না কাটতে হয়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।